অভিনন্দন জানিয়ে আমরা জৈব রসায়ন এর দ্বিতীয় ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আমরা দেখছি হলো অ্যারোমেটিক যৌগের অংশটুকু। আমাদের পূর্বের ক্লাসে যে হোমওয়ার্কগুলো দেওয়া ছিল প্রথমে আমি সেগুলো দেখে নিয়েছি। এখানে এখন বলা ছিল যে যৌগগুলো অ্যারোমেটিক কিনা, এবং অ্যারোমেটিক হলে তাকে অ্যারোমেটিক। প্রথম যৌগটি ফিউরান। ফিউরানের অক্সিজেনের মুক্তিযোগী ইলেকট্রন রয়েছে দুইটি। এই দুটি মুক্তিযোগী ইলেকট্রনের মধ্যে একটি মুক্তিযোগী ইলেকট্রন চক্রে ব্যবহৃত হয়। যেহেতু একটি মুক্তিযোগী ইলেকট্রন চক্রে ব্যবহৃত হয়, কাজেই আমরা এই অংশটাকে বলতে পারছি যে এটি চক্রে আবর্তনশীল এবং চক্রে সঞ্চারণশীল পাই ইলেকট্রন সংখ্যা 6টি। সঞ্চারণশীল পাই ইলেকট্রন সংখ্যা 6টি। কাজেই আমরা বলতে পারছি যে এই যৌগটিতে সঞ্চারণশীল পাই ইলেকট্রন উপস্থিত, এবং যৌগটিতে হাকেল নিয়ম অনুযায়ী 4n+2=6 এই অক্সিজেন একটি মুক্তিযোগী ইলেকট্রন চক্রে ব্যবহৃত হয়। বাকি দুটি পাই বন্ধন থেকে 4টি ইলেকট্রন, যেখানে 4n=4 অতএব n=1। সুতরাং একটি পূর্ণ সংখ্যা হচ্ছে এবং সঞ্চারণশীল পাই ইলেকট্রন রয়েছে, অতএব যৌগটিকে আমরা অ্যারোমেটিক যৌগ বলছি। অর্থাৎ 1 নং যৌগটি একটি অ্যারোমেটিক যৌগ। দ্বিতীয় যৌগ, যৌগের নাম পাইরল। এই যৌগটিতেও নাইট্রোজেন একটি মুক্তিযোগী ইলেকট্রন রয়েছে, এবং এই মুক্তিযোগী ইলেকট্রনটি চক্রে ব্যবহৃত হয়। চক্রে ব্যবহৃত হওয়ার কারণে আমরা এই নাইট্রোজেনের মুক্তিযোগী ইলেকট্রনকে চক্রে ব্যবহার করছি। নাইট্রোজেনের প্লাস চার্জ, মাইনাস চার্জ। এটাকে আমরা বলছি যে এই যৌগটিতে সঞ্চারণশীল পাই ইলেকট্রন রয়েছে, কারণ এটার কারণ হলো নাইট্রোজেনের মুক্তিযোগী ইলেকট্রন চক্রকে আবর্তনশীল করে দিচ্ছে, সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে, এবং এই মুক্তিযোগী ইলেকট্রন দুটি পাই ইলেকট্রন সহ এখানেও 4n+2=6 অতএব 4n=4, সুতরাং n=1। কাজে আমরা এটাকে একটি অ্যারোমেটিক যৌগ বলছি। অর্থাৎ দ্বিতীয় যৌগটিও একই শর্ত মেনে চলে, একেও আমরা অ্যারোমেটিক যৌগ বলছি। তৃতীয় যৌগ, যৌগের নাম পিরিডিন। পিরিডিনে যেহেতু নাইট্রোজেনের একপাশে একটি দ্বিবন্ধন রয়েছে, কাজেই এই তার মুক্তিযোগী ইলেকট্রন যেটি রয়েছে চক্রে ব্যবহৃত হবে না। এছাড়া বাকি অংশগুলো দেখা যাচ্ছে যেখানে সন্নিহিত দ্বিবন্ধন রয়েছে, এর অর্থ এখানে সঞ্চারণশীল পাই ইলেকট্রন উপস্থিত। সঞ্চারণশীল পাই ইলেকট্রন পিরিডিনের মধ্যে আছে, এবং এই যৌগটিতে অর্থাৎ দ্বিতীয় যে শর্ত হাকেল নিয়মে 4n+2=, এখানেও তিনটি দ্বিবন্ধন থেকে 6টি পাই ইলেকট্রন, 4n=4, সুতরাং n=1। অর্থাৎ দ্বিতীয় শর্ত এবং প্রথম শর্ত উভয় মেনে চলছে। আজ এই পিরিডিনও একটি অ্যারোমেটিক যৌগ, অর্থাৎ এটি একটি অ্যারোমেটিক যৌগ। চতুর্থ যে যৌগটি আছে সেই যৌগটি সাইক্লোঅক্টা 1357 টেট্রাইন। সাইক্লোঅক্টা 1357 টেট্রাইন, এখানে 4টা দ্বিবন্ধন রয়েছে, এবং এখানেও দেখা যাচ্ছে যে এটাতে সন্নিহিত দ্বিবন্ধন আছে এবং সন্নিহিত দ্বিবন্ধনগুলো পরপর সাজানো আছে। কাজেই এটাতে আমরা বলছি যে সঞ্চারণশীল পাই ইলেকট্রন উপস্থিত, 1 নম্বর শর্ত মেনে চলছে। এবং দ্বিতীয় শর্ত 4n+2, যেহেতু 4টি দ্বিবন্ধন আছে, 4টি পাই বন্ধন, 4টি পাই বন্ধন থেকে পাই ইলেকট্রন 8টি, তাহলে আমরা এখানে বলতে পারছি 4n=6, অতএব n=6/4, 6/4 থেকে 3/2। এটি পূর্ণ সংখ্যা নয়, অর্থাৎ পূর্ণ সংখ্যা না আসার কারণে এটি হাকেল নিয়ম মেনে চলছে না। কাজেই এটাকে আমরা বলছি যে এটি অ্যারোমেটিক নয়, এটি একটি নন অ্যারোমেটিক যৌগ। প্রথম তিনটি যৌগ অ্যারোমেটিক ছিল, এটি নন অ্যারোমেটিক যৌগ। 5 নম্বর যৌগ, বেনজোইক অ্যাসিড। প্রদত্ত যৌগটিতে 3টি দ্বিবন্ধন চক্রে রয়েছে এবং দ্বিবন্ধনগুলো সন্নিহিত, কাজেই এখানে সঞ্চারণশীল পাই ইলেকট্রন উপস্থিত, সঞ্চারণশীল পাই ইলেকট্রন রয়েছে। এবং দ্বিতীয় যে শর্ত 4n+2=, 3টি দ্বিবন্ধন থেকে 6, 4n=4, অতএব n=1। এটি পূর্ণ সংখ্যা আসছে, কাজেই এটি অ্যারোমেটিক যৌগ। 6 সর্বশেষ, এটি একটি কার্বোক্যাটায়ন। এবং কার্বোক্যাটায়নের নাম
সাইক্লো যেহেতু 7টি কার্বন, হেপ্টা যেহেতু 3টি দ্বিবন্ধন, ট্রাই ইন এবং কার্বোক্যাটায়ন তাহলে ইনাইল কার্বন, সাইক্লোহেপ্টা ট্রাইনাইল কার্বোক্যাটায়ন। প্রদত্ত যৌগটিতে এই প্লাস চার্জের প্রভাবে পুরো চক্রের অংশটুকু আবর্তনশীল। প্লাস এই দ্বিবন্ধনটি এখানে আসতে পারে, তখন প্লাস চার্জটি এখানে সৃষ্টি হয়, এখানে আসলে প্লাস চার্জ এখানে সৃষ্টি হয়, দ্বিবন্ধনটি এখানে আসলে প্লাস চার্জ সৃষ্টি হয়। অর্থাৎ এই ধনাত্মক চার্জের প্রভাবে পাই ইলেকট্রনগুলো সঞ্চারণশীল এবং 4n+2 ইকুয়াল যেহেতু 3টি দ্বিবন্ধন 6 n ইকুয়াল 1 এটি পূর্ণ সংখ্যা আসছে, দুইটা বৈশিষ্ট্য মেনে চলেছে। কাজেই সাইক্লোহেপ্টা ট্রাইনাইল কার্বোক্যাটায়ন একটি অ্যারোমেটিক গঠন। আমরা আজকে দেখব অ্যারোমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। অ্যারোমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কিভাবে সংঘটিত হয়। গতদিন আমরা অ্যারোমেটিসিটি বৈশিষ্ট্যের মধ্যে আমরা বলেছিলাম যে অ্যারোমেটিক যৌগ বিশেষ ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে এবং সেই প্রতিস্থাপনগুলোকে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আমরা আজকে সেটা সম্পর্কে আলোচনা করব। এবং এর মধ্যে থেকে আমরা দুইটি বিক্রিয়া ব্যাখ্যা করব, অবশ্যই দুইটি বিক্রিয়া আমরা পরের ক্লাসে দেখব। অ্যারোমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। অ্যারোমেটিক যৌগ 4 ধরনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে। ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়া, নাইট্রেশন বিক্রিয়া, ক্লোরিনেশন বিক্রিয়া এবং সালফোনেশন বিক্রিয়া। এই দুইটা বিক্রিয়া আছে দেখো। আমরা আসছি ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়ায়। ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়া আবার দুই ধরনের, অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন। ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন যে বিক্রিয়ায় বেনজিন অ্যালকাইল হ্যালাইডের সাথে অনাত্ম অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যালকাইল বেনজিন তৈরি করে তাকে ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া বলে। অর্থাৎ বেনজিন প্লাস অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে অ্যালকাইল ক্লোরাইড নেওয়ার সুবিধাজনক, কারণ আমাদের এখানে অনাত্ম অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া সংঘটিত হচ্ছে। তৈরি করছে অ্যালকাইল বেনজিন প্লাস HCl। আমরা বলতে পারছি যে বিক্রিয়ায় বেনজিন অ্যালকাইল ক্লোরাইডের সাথে অনাত্ম অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যালকাইল বেনজিন তৈরি করে তাকে ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া বলে। যেমন বেনজিন প্লাস মিথাইল ক্লোরাইড এর বিক্রিয়ায় অনাত্ম অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে মিথাইল বেনজিন এবং HCl তৈরি করে। এক্ষেত্রে অনাদ্র ব্যবহার করার কারণ যদি আদ্র ব্যবহার করা হয় তাহলে অ্যালকোহল তৈরি হয়। তাহলে অ্যালকোহল যেন তৈরি না হয়, অ্যালকোহল তৈরি না হওয়ার জন্যই অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করার কারণ কার্বোক্যাটায়ন অবলিক ইলেকট্রোফাইল তৈরি, ইলেকট্রোফাইল উৎপাদনের জন্য। অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হলে কার্বোক্যাটায়ন তৈরি হয় বা ইলেকট্রোফাইল তৈরি হয়, যেটা কারণে
ব্যবহার করা হচ্ছে। ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল আমরা দেখি, তারপরে অ্যাসাইলেশনে আসবো। ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন এর কৌশল এখানে প্রথম ধাপে যেটা ইলেকট্রোফাইল তৈরি, এই ইলেকট্রোফাইল উৎপাদন হয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্বারা, যেমন RCl, ঠিক আছে, HCl দিতে পারি আমরা, প্লাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর বিক্রিয়ায় ইকুইলিব্রিয়াম মুক্ত যে ইলেকট্রন অ্যালুমিনিয়ামের সাথে চলে আসে, কারণ অ্যালুমিনিয়ামের অষ্টক অসম্পূর্ণ আছে, সে অষ্টক পূর্ণতার জন্য মুক্ত যে ইলেকট্রন প্রয়োজন। তাহলে R+ এবং LCl4 মাইনাস। R+ তৈরির জন্যই অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হচ্ছে। দ্বিতীয় ধাপ সিগমা জটিল গঠন, অথবা আমরা বলতে পারি ইলেকট্রোফাইল চক্রের সংযোজন, বেঞ্জিন চক্রের সংযোজন। বেঞ্জিন চক্রের পাই বন্ধনগুলো যদি আমরা প্রদর্শন করি, এখানে 3টি পাই বন্ধন আছে এবং প্রত্যেকটা কার্বন একটা হাইড্রোজেন আছে, আমরা একটা হাইড্রোজেনকে প্রদর্শন করলাম। R+ ইলেকট্রনে রাখতে আছে এই বন্ধনের ইলেকট্রন নিয়ে আসবে, ফলে এখানে তৈরি হবে এই কার্বনের প্লাস চার্জ এবং এখানে হাইড্রোজেন এবং R যুক্ত হবে, বাকি দ্বিবন্ধন আছে। দ্বিবন্ধন এখানে আবর্তনশীল হলে এখানে প্লাস হবে, এটা আসলে এখানে প্লাস হবে, কাজেই আমরা এটাকে একটা গঠন দিয়ে প্রকাশ করতে পারি। যে গঠনে এই কার্বন থেকে স্টার্ট করে এই কার্বন পর্যন্ত পজিটিভ চার্জ হয়, সেটাকে আমরা বলছি সিগমা জটিল। তৃতীয় ধাপ H+ অপসারণ। H+ অপসারিত হলেই অ্যালকাইল বেনজিন তৈরি হবে। তো H+ অপসারিত হওয়ার জন্য ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়ন বা যৌগমূলক প্রয়োজন, যেটা LCl4- এটিকে ত্বরান্বিত করবে। তাহলে আমাদের তৃতীয় ধাপ H+ অপসারণ। H+ অপসারিত হবে সিগমা জটিল থেকে LCl4- দ্বারা। H+ অপসারিত হয়ে H এবং Cl- মিলে HCl তৈরি করবে, এখানে তৈরি করবে RCl, চক্রে তার ইলেকট্রন প্রাপ্ত হয়ে যাবে, যেহেতু এই বন্ধনে একটি বন্ধন অপসারিত হবে, বন্ধনটি চক্রে চলে যাবে, প্লাস HCl প্লাস LCl4 থেকে LCl3। এই হলো, এভাবে আমরা অ্যালকাইল বেনজিন পেতে পারি। এখন আর এর পরিবর্তে CH3 বসিয়ে দিলে মিথাইল বেনজিন বা টলুইনের প্রস্তুত প্রণালী হবে, সেটা আমরা প্রস্তুত করে নিতে পারি। আমরা দ্বিতীয় বিক্রিয়া যেটা ছিল ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া, সেটা আমরা ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। বেনজিন অনার্য অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যাসাইল হ্যালাইড বা অ্যাসাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে অ্যাসাইল বেনজিন তৈরি করে। এই বিক্রিয়াটিকে আমরা বলছি ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। যেমন বেনজিন ইথানয়েল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে অ্যাসাইল বেনজিন তৈরি করে, এটি একটি ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। এই বিক্রিয়ার কৌশলের ধাপের নাম সেম, এবং শুধুমাত্র সেখানে ছিল অ্যালকাইল প্লাস, আর এখানে অ্যালকাইলের সাথে CO মূলক সহ CO মূলক একটি ক্লাস্টার সিস্টেমে। বাকি কৌশলগুলি সেম, আমরা সংক্ষেপে সেটি লিখছি। এখানে কৌশল প্রথম ধাপ ইলেকট্রোফাইল তৈরি। আমরা যে উদাহরণটি দিয়েছিলাম সেই উদাহরণের সাথে খুঁজে দিয়েছি CH3CO Cl প্লাস LCl3, এই বন্ধনের ইলেকট্রন এখানে চলে আসবে, ফলে প্লাস চার্জ সৃষ্টি হবে CO মূলকের কার্বনের উপর, প্লাস LCl4-। দ্বিতীয় ধাপ সিগমা জটিল গঠন অথবা ইলেকট্রোফাইল বেনজিন চক্রের সংযোজন। সংযোজিত হয়ে সিগমা জটিল গঠিত হবে, CH3CO প্লাস প্লাসটি কার্বনের সাথে যুক্ত হবে, যুক্ত হলে এখানে একটা সিগমা জটিল গঠন করবে, COCH3 এবং H থাকবে।
তৃতীয় ধাপ H+ অপসারণ, অর্থাৎ এখান থেকে H+ অপসারিত হবে। অপসারিত হলে চক্রে যে ইলেকট্রনের ঘাটতি ছিল সেটার পূর্ণতা আসবে এবং H+ অপসারিত হবে AlCl4 মাইনাস দিয়ে তৈরি হবে অ্যাসাইল বেনজিন, অর্থাৎ ফ্রিডেলক্রাফ অ্যাসাইলেশন বিক্রিয়ার মাধ্যমে। সেম একই ধরনের বিক্রিয়ার কৌশল, পার্থক্য খুব বেশি নেই, তবে কৌশলগুলো যদি স্পষ্টভাবে আয়ত্তে আসে তাহলে একই কৌশল বিভিন্ন জৈব দিয়ে আসলে সেটা পারা যাবে। আমরা দ্বিতীয় যে প্রকারভেদ ছিল নাইট্রেশন বিক্রিয়া, সেটা এখন দেখব। নাইট্রেশন বিক্রিয়া, নাইট্রেশন বিক্রিয়া গাঢ় সালফিক অ্যাসিডের উপস্থিতিতে বেনজিন নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে নাইট্রোবেনজিন তৈরি করে। প্রদত্ত বিক্রিয়াকে আমরা নাইট্রেশন বিক্রিয়া বলি। অর্থাৎ বেনজিন প্লাস নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় এদেরকে কনসেন্ট্রেটেড HCl লিখতে পারি। H2SO4 এর উপস্থিতিতে এটাও গাঢ় নাইট্রোবেনজিন তৈরি করে অ্যানোটোমূলক প্লাস এর সাথে পানি। এই বিক্রিয়াকে আমরা নাইট্রেশন বিক্রিয়া বলছি। প্রদত্ত বিক্রিয়ায় সালফিক অ্যাসিড ব্যবহার করা হচ্ছে। সালফিক অ্যাসিড ব্যবহারের একটি কারণ রয়েছে। সালফিক অ্যাসিডে সালফারের জারণ মান +6, নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের জারণ মান +5। যেহেতু সালফিক অ্যাসিডে সালফারের জারণ +6, নাইট্রিক অ্যাসিডে +5, তাহলে আমরা বলতে পারি সালফিক অ্যাসিডের তীব্রতা নাইট্রিক অ্যাসিড থেকে বেশি। সালফিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডকে বাধ্য করে ক্ষারক হিসেবে কাজ করার জন্য, অর্থাৎ সালফিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়ার ক্ষেত্রে এই যৌগটি ক্ষারক হিসেবে কাজ করা হচ্ছে OH- প্রদান করে। OH- তারা অবশিষ্ট NO2+, আর এই যৌগটি অ্যাসিড হিসেবে কাজ করে তাহলে H+ অপসারণ করবে এবং বাইসালফেট অপসারণ করবে। H+ আর এই অংশ মিলে পানি, আর এখানে আছে HSO4- এবং তৈরি করছে NO2+। এই NO2+টাই হলো ইলেকট্রোফাইল, যাকে আমরা বলছি নাইট্রোনিয়াম আয়ন। নাইট্রোনিয়াম আয়ন অর্থাৎ সালফিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় নাইট্রোনিয়াম আয়ন ইলেকট্রোফাইল তৈরি করে। এজন্য নাইট্রেশন বিক্রিয়ায় গাঢ় সালফিক অ্যাসিড ব্যবহার করা হয়। আমরা বিক্রিয়ার কৌশল দেখি। বিক্রিয়ার কৌশল, প্রথম ধাপ ইলেকট্রোফাইল তৈরি। ইলেকট্রোফাইল এখানে হলো NO2+, এটা উৎপাদন নাইট্রিক অ্যাসিড প্লাস H2SO4। আমরা বিক্রিয়াটা ভেঙে দেখেছিলাম, অর্থাৎ এখানে NO2+ তৈরি করবে, H+ মিলে পানি তৈরি হবে এবং সালফিক অ্যাসিড থেকে অবশিষ্ট বাইসালফেট। দ্বিতীয় ধাপ সিগমা জটিল গঠন অথবা ইলেকট্রোফাইল বেনজিন চক্রের সম্মিলন। আগের মতোই বেনজিনের এখানে 3টি দ্বিবন্ধন হাইড্রোজেন, NO2+ আমরা এখানে দেখাতে পারি এবং ইলেকট্রনের ঘাটতি আছে এবং ইলেকট্রন আসবে, পরে চক্রের সিগমা অবস্থান অর্ধ অবস্থানে একটি প্লাস চার্জ সৃষ্টি হবে। এভাবে NO2 এবং হাইড্রোজেন বসাবো। এটাকে আমরা বলছি একসাথে সামগ্রিক গঠন সিগমা জটিল যদি দেখায় তাহলে এই অনুযায়ী পর্যন্ত প্লাস চার্জ সমর্থনশীল হবে। এটাকে আমরা সিগমা। তৃতীয় ধাপ এই সিগমা জটিল হতে প্রোটন অপসারণ, এবং প্রোটন অপসারিত হবে প্রথম ধাপে যে ঋণাত্মক আয়ন বাইসালফেট দ্বারা। বাইসালফেট H+কে আকর্ষণ করবে এবং সেটা এভাবে আসবে। এখানে প্লাস চার্জ NO2 হাইড্রোজেন এবং HSO4- সেই H+কে আকর্ষণ করবে। H+ আসলে এখানে ইলেকট্রন থেকে যাবে, চক্রে চলে যাবে, ফলে চক্রে ইলেকট্রনের ঘাটতি পূর্ণ হয়ে তৃতীয় চক্র হয়ে যাবে বেনজিনের মতো নাইট্রোবেনজিন প্লাস H2SO4। আমরা আমাদের প্রত্যাশিত যৌগ নাইট্রোবেনজিন সেটা পেয়ে যাচ্ছে, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড সালফিক অ্যাসিডের সাথে বেনজিনের বিক্রিয়া নাইট্রোবেনজিন তৈরি হচ্ছে। তবে ফ্রিডেলক্রাফ বিক্রিয়ার চেয়ে পরীক্ষার জন্য নাইট্রেশন বিক্রিয়াটা গুরুত্বপূর্ণ। এটা তোমাদের বেশি আয়ত্ত করতে হবে, বিক্রিয়াগুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি এই দুটা বিক্রিয়ার সাপেক্ষে যদি তোমাদের এই ধরনের বিক্রিয়া আসে, অর্থাৎ বেনজিনের সাথে ইথাইল ক্লোরাইড এর বিক্রিয়ায় অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর উপস্থিতিতে
এক্ষেত্রে উৎপন্ন যৌগ কি এবং বিক্রিয়ার কৌশল কি। দ্বিতীয় আরেকটা প্রমাণ দিচ্ছি যে বেনজিন এর সাথে এখানে নাইট্রোমূলক আছে অলরেডি, একে আবার নাইট্রেশন করা হচ্ছে HNO3 C1C এবং H2SO4 দ্বারা অবস্থায় ব্যবহার করা হলে এক্ষেত্রে উৎপাদিত যৌগ আমরা দিয়ে দিচ্ছি। যদি বিক্রিয়ায় উৎপাদিত যৌগ কি হবে এটা আমরা পরবর্তীতে ধাপে ধাপে অ্যারোমেটিক যৌগগুলোর কিছু বৈশিষ্ট্য আছে কিভাবে বোঝা যায় কিভাবে সংগঠিত হয়, এই যৌগটি তৈরি হয়, এই বিক্রিয়ার কৌশলটি লিখব এবং আমরা পরের ক্লাসে এটা দেখব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।